নমস্কার। হ্যালো, নমস্কার। না, অ্যাকচুয়ালি সবাইকে নমস্কার। আমাদের বন্ধু সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে আমরা এরকম এই লকডাউনে একটা অনুষ্ঠান করে সবাইকে আমরা একসঙ্গে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেওয়া করে যারা করেন তাদেরকে নিয়ে সবারকে নিয়েই আমাদের এই আড্ডাটা শুরু হবে। আমরা 2011 সম্ভবত তখন থেকে আমাদের বন্ধুর আড্ডা। হ্যালো, হ্যালো। এখানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক বন্ধুকে। গৌরব সম্ভবত আসেনি। আমি গৌরব চক্রবর্তী যার উৎসাহে আজকে আমাদের বন্ধুর আবার অনুষ্ঠান শুরু হয়েছে, গৌরবকে দেখতে পাচ্ছি না। এবং এখানে আমরা কিছু কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি আমাদের সেই সময়ের, যারা খুব 2011 থেকে আমাদের কিছু বন্ধুরা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন আমাদের বিভিন্ন বন্ধুর অনুষ্ঠানে। মধুমিতা ভট্টাচার্য, নন্দিতা ভট্টাচার্য, উনি সম্ভবত এখন আর নন্দিতা দি, আমাদের সবার প্রিয় নন্দিতা দি। নন্দিতা দি একজন উচ্চমানের কবি। আজ আমি নন্দিতা দিকে দিয়েই শুরু করি আমাদের বন্ধুর গল্প। আহ, এখানে সঞ্জীব শীল আছেন, আমরা শুভরাজ পুরকায়স্থ, সুবীর পাল, যিনি আমাদের এই বন্ধু গ্রুপে প্রথম থেকে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন। আহ, এবং শিকা রায়, কেউ আমি দেখতে পাচ্ছি, শিকা, অভিনন্দন। আমরা আসলে কিছু সবাই মিলে, অর্থাৎ প্রতিদিন কিছু কিছু সময় সবাই আমরা কবিতা পাঠ করব। সবাই কবিতা পাঠ করব এবং সবারই এখানকার যে বরাক উপত্যকার কবিতা চর্চা কি পর্যায়ে আছে সেটাকে নিয়েও আমরা আলোচনা করব। এইভাবে আমাদের এই আড্ডাটা এগিয়ে যাবে। আর এখানে কবি শিক্ষক রূপরাজ ভট্টাচার্যকে আমি দেখতে পাচ্ছি। যেমন প্রাবন্ধিক এবং কবি এই সময়ের বরাক উপত্যকার যেসব কবিরা আছেন তাদের মধ্যে তো রূপরাজ একটি উজ্জ্বল নাম। আমরা বরাক উপত্যকায় 1961 যে কাব্য আন্দোলন শুরু হয়েছিল, তারপরে আর সেইভাবে কবিতা লেখার হয়নি। এরপরে 1980-তে গণতান্ত্রিক লেখক সংস্থা, যারা 1980-তে বিভিন্ন কাব্য আন্দোলন করেছেন, তারপরেই আমরা আরও কিছু কিছু বিভিন্ন পত্রপত্রিকা এখানে প্রকাশ হয়েছে এই মুহূর্তে। এবং অতন্দ্র গোষ্ঠীর পরেই যে আমাদের সমকাল একটি সার্বিকভাবে সাহিত্য আন্দোলন তৈরি করেছিলেন, তারপর আরও অনেক পত্রপত্রিকা আসছে। আমাদের 2000 সাল থেকেই আমাদের বন্ধুও সক্রিয়ভাবে একটা সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করছে, বিভিন্নভাবে সাহিত্যের আন্দোলন করে উঠছেন আমার বন্ধুরা সবাই মিলে। এই আমাদের যে একটা লিটিল ম্যাগাজিন ছিল বন্ধু, সেই বন্ধুকে সামনে রেখেই আমাদের এই আড্ডা। এবং সেই আড্ডাতে এখানে একজন বিভিন্ন বন্ধুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আমার সবের নাম এই মুহূর্তে মনে হচ্ছে না, তবে যে নামটা সবচেয়ে বেশি উজ্জ্বল, যে নাম সবগুলা এর মধ্যে আমি কিছু কিছু এখনও দেখতে পাচ্ছি, যাদের সক্রিয় সহযোগিতায় বন্ধু সবসময়ই
নীলাদ্রিকে দেখা যাচ্ছে, মধুচন্দ্রাদি, রূপরাজ তো আছেই, সব্যসাচী, রাজেশ চন্দ্র দেবনাথ, মৃত্যুঞ্জয় দাস, আচ্ছা, এরকম অনেকেই আছেন। গৌরব এখনো সম্ভবত লাইভ হয়ে, গৌরবকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের গৌরবের উৎসাহী আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই আড্ডা, বিশেষ করে কথা এবং কবিতা চর্চা। এই সময়ের আমরা কীরমভাবে কাটাচ্ছি, এই সময় কীভাবে ভাবছি আমরা, গৌরবকে আমি এখন দেখতে পাচ্ছি। আমাদের বন্ধু যে সাহিত্য আড্ডা, সেই সাহিত্য আড্ডাতে আমরা বিভিন্ন সময় যেমন কবিতা চর্চা করেছি, বিভিন্ন সময় আমরা সবাই যেমন কবিতা চর্চাও করেছি, এবং দেখা গেছে ইন্টারনেট গ্রুপ, বিশেষ করে এই সক্রিয় বন্ধু গ্রুপ তৈরি হওয়ার পরে আমাদের এখানে নতুন নতুন বন্ধুরা আসছেন বিভিন্ন শহর থেকে, বিভিন্ন শহরের ছেলেরা, বাংলাদেশের নিপু শরম আছেন, আমি নিপু এখন অনলাইন হয়নি দেখলাম, নিপু ভালো কবিতা লিখে, কলকাতার কিছু বন্ধুরা, বিভিন্ন বিদেশি বাঙালি বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারপর 2015 পর্যন্ত আমাদের এই সাহিত্য আড্ডাটা খুব সক্রিয়ভাবে ছিল, কিন্তু বিভিন্ন অসুবিধায় এরপর আবার কিছুদিন বন্ধ ছিল। কিন্তু তার মানে আমাদের বন্ধুর সাহিত্য আড্ডা কিন্তু বন্ধ হয়নি। বন্ধু লিটিল ম্যাগাজিন আমরা মূর্ধন হিসাবে আমরা কাজ করে চালিয়ে গেছি, এবং আমরা 2018-তে আমরা বরাক উপত্যকার যারা সাহিত্যের গুণী সাহিত্যিক আছেন তাদেরকে আমরা পুরস্কৃত করেছিলাম বন্ধুর পক্ষ থেকে। এখানে উপস্থিত কবি ছবি গুপ্তা, আপনাদের সবার পরিচিত, সবার ভাল লাগার ছবি গুপ্তার স্মরণে আমরা এক কবি সাহিত্য পুরস্কার দিয়েছিলাম আমরা, কবি স্মৃতি স্মারক, সেটা অতীন দাস মহাশয়কে। এবং গল্পের জন্য আমরা বরাক উপত্যকায় বিখ্যাত গল্পকার দেবব্রত চৌধুরী, উনার স্মৃতি স্মারক পুরস্কার আমরা দিয়েছিলাম বদরুজ্জামান চৌধুরী মহাশয়কে। এই সময়ের, অর্থাৎ শ্যামলেন্দু চক্রবর্তী এবং এর পরবর্তী পর্যায়ে যে সব গল্পকাররা উঠে আসছেন আমাদের এত অঞ্চলে, তার মধ্যে বদরুজ্জামান চৌধুরী একজন অন্যতম। এবং প্রেমেন্দ্রমোহন গোস্বামী স্মৃতি স্মারক পুরস্কার আমরা বন্ধুর থেকে দিয়েছিলাম অধ্যাপক তন্ময় ভট্টাচার্যকে। এইভাবে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে সবার সঙ্গে বন্ধুর যে বিভিন্ন কাজ এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা চালিয়ে গেছিলাম। আমি মিজান রহমানকে দেখতে পাচ্ছি, এবং এরম অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার অনেক চলেও গেছেন, আবার সবাই অনেক এখানে এসে গেছেন। এইভাবেই আসলে সাহিত্যের আড্ডা বা সাহিত্য সাংস্কৃতিক যে আড্ডাটা গড়ে ওঠে। এরকম অনেক বন্ধুরা আসেন, আবার চলে যান, কিছু বন্ধুরা থেকে যান, কিন্তু এই সময়কে চিহ্নিত করে রেখে যান। এই যে সময় চিহ্নিত করে রাখা, সেইটা আমাদের বন্ধু। তাই আমরা দেখলাম গতকালকে গৌরব যখন একটা পোস্ট দিল, তখন আমরা দেখলাম পুরানো সেই বন্ধুরা আবার সবাই উৎসাহিত হয়েছেন। লকডাউনে কবি ও কবিতার যারা পাঠক, যারা আবৃত্তিকার, যারা কবিতা পাঠ করেন, তাদেরকে নিয়েই আমাদের আড্ডা ছিল। তো এই সবাইকে নিয়েই যখন আমাদের আড্ডা, তাই আমরা ভাবছি যে প্রতিদিন আমরা নতুন নতুন কিছু কবিতা আবৃত্তি পড়ব, কিংবা নিজের কবিতা পড়ব বা অন্যের কবিতা পড়ব। এটাই আমাদের আড্ডার মূল বিষয়। আমরা আড্ডাতে একদিন সুবীর পাল আড্ডায় আসবেন আশা করি, ওনার লাইভ আমরা দেখব। এরম সবাই একজনের পর একজন, আমরা গৌরব, এরকম সবাই আমরা দেখব, সবার কবিতা শুনবো, কারণ অনেক দিন ধরে অনেকের কবিতাই, অনেক বন্ধুদের কবিতা আজকাল শোনা হয় না। তাই আমরা একটা সুযোগ, বিশেষ করে এই যে লকডাউনের সময়ে আমাদের একটা সুযোগ পেয়েছি আমরা, যে সবার কবিতা শুনবো, কথা শুনবো, কারণ অনেক দিন ধরেই অনেকের কথা শুনতে পাই না,
কারণ সবাই ব্যস্ত। এই ব্যস্ত জীবনে আমাদের কিছুটা সময় আমরা এখানে অতিবাহিত করতে পারছি। তাহলে আমি মাঝে মাঝে আবার চলে যাব বন্ধু গ্রুপটা, আমরা কিভাবে কাজ করি এবং আগামীতে কিভাবে কাজ করব বা আমরা কাজ করেছিলাম। মধ্যে ইন্টারনেট বন্ধু গ্রুপটাও যদিও বন্ধ হয়, একটু সক্রিয়তা কমে গিয়েছিল, কিন্তু আমাদের যে প্রিন্ট মিডিয়ার কাজগুলো ঠিকই চলছিল। আমাদের এই বন্ধু গ্রুপ থেকে অনেক কবিতার বই প্রকাশ হয়েছে, প্রবন্ধের বই প্রকাশ হয়েছে। এখানে রাজদীপ চক্রবর্তী সম্ভবত এখনো দেখতে পাচ্ছি না, ওর একটা কবিতার বই, চন্দ্রানীর কবিতার বই আমাদের এই বন্ধু এই গ্রুপ থেকেই প্রকাশ হয়েছে। আমার তো আছেই। তাই বন্ধুকে নিয়ে আমার এক ছোট অনুকবিতা দিয়ে আমি শুরু করছি। আমার 4-5টা কবিতা আমি অবশ্যই, হ্যাঁ নিপুরা, হ্যাঁ আমি নিপুকে দেখতে পাচ্ছি। আমরা নিপুকে একদিন লাইভে নিপুর কবিতা শুনবো। আসলে সচরাচর যে গ্রুপ বা বন্ধুত্ব কিংবা যে সাহিত্যের আড্ডা যেরকম হয়, আমাদের বন্ধুত্বের আড্ডা বা সাহিত্য গ্রুপের আড্ডা সেরকম ছিল না। আমরা সকাল হঠাৎ করে একজন বলল যে আজকে ছড়া নিয়ে আড্ডা হবে। তাই বিভিন্ন দিকের সবাই সারাদিন রবিবার দিন সবাই ছড়া, 2011-তে সবাই ছড়া লিখতেন, আমরা সবাই ছড়া লিখতাম। আমি কিন্তু এর আগে ছড়া লিখতাম না, এই বন্ধু গ্রুপের জন্য ছড়া লেখা শিখলাম। এইভাবে কেউ কবিতার কথা বলতেন, কেউ কবিতার কথা বলতেন, কেউ কবিতা লিখতেন, কেউ আজকে প্রেমের কবিতা হবে। নিপুর আসছেন। আচ্ছা, তোমার বয়সটা দারুণ। আচ্ছা, ধন্যবাদ নিপু। আচ্ছা, আমি কিছু এবার আমার কবিতা পড়ি, তার মধ্যে মধ্যে আমি বন্ধুদের কথা বলবো। আরও কিছু কিছু মজার মজার জিনিস হয়ে গেছিলো আমাদের গ্রুপে, এইসব বলবো। তে তারই মধ্যে, কারণ আমাদের এত অঞ্চলে যে সাহিত্যের আড্ডা, তে আমরা যেসব জিনিস দেখি এখান থেকে আমরা ছিলাম পৃথক, সম্পূর্ণভাবে আলাদা ছিলাম আমরা। এবং আমরা কিন্তু একটু অন্যভাবে ছিলাম, অন্যভাবে আড্ডা করতাম। কারণ এখানে আমরা নতুন যারা লেখালেখি করতো ওদেরকে যেন আমরা উৎসাহ দিতাম, আমরাও আমাদের চর্চাকে আরও যাতে সক্রিয় করতে পারি সেই দিকে আমরা তো সবসময় একটা নজর ছিল। এবং আমরা বিভিন্ন বই, বিভিন্ন বইয়ের বিষয়ে আড্ডা, বাংলা বই, বিদেশি বই, এইসব আড্ডা এবং বিভিন্ন, বেসিক্যালি কী হয় যারা কবিতার আড্ডা বা আমরা দেখেছি অতীতেও যেসব জায়গাতে সাহিত্যের আড্ডা গড়ে ওঠে সেই সব জায়গাতে শুধু কবিরা অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের আড্ডায় অনেক বন্ধুরা যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, বিভিন্ন, ওরা আমাদের আড্ডায় আছেন, ওরা আমাদের আড্ডায় সক্রিয়ভাবে ছিলেন। এবং আমরা যেমন কোথায় কি বই হচ্ছে, হয়তো কবিতার বই নয়, অন্য একটা বিষয়ের বই, সেই বিষয়টাও আমরা পড়ছি, পড়ার একটা সুযোগ পেতাম, ডিস মানে একটা আলোচনার সুযোগ পেতাম। সেই কারণে আসলে বিষয় শুধু কবিতা নিয়েই একজন কবি সম্পূর্ণভাবে প্রকাশ হতে পারেন না, এটা আমার বিশ্বাস। কারণ কবিতার সঙ্গে যদি আনুষঙ্গিক সেই রাজনীতিক প্রেক্ষাপট কিংবা সব কিছু যদি ওনার মধ্যে না পরিপুষ্ট হয় না, তাহলে একজন কবি কোনোদিনই সম্পূর্ণভাবে তার কবিতার প্রকাশ ঘটতে না। সেই জন্য আমরা দেখতে পাই যে আমরা দেখেছি আপনারা, আমাদের যে বরাক উপত্যকায় অতন্ড গোষ্ঠী, অতন্ড গোষ্ঠী গোষ্ঠী কিন্তু আমাদের 19শে মে নিয়ে একটি কবিতাও লিখেনি। এটা ঐতিহাসিক সত্য। আমাদের সাহিত্য আন্দোলন বললেই বলি বরাক উপত্যকার অতন্ড গোষ্ঠী সাহিত্য আন্দোলন, কিন্তু অতন্ড গোষ্ঠী কোনোদিনই 19শে মের, বরাক উপত্যকার 19শে মের, শিলচরের 19শে মে নিয়ে একটা কবিতা লিখেনি, লেখা হয়নি। অনেক পরে আমার প্রিয় কবি শক্তিপদ ব্রহ্মচারী লিখেছেন, যেটা লিখেছেন সেটা মার্বেল, সেটা আমাদের অক্ষয়, সেটা আমাদের অমর হয়ে আছে 19শে মে নিয়ে। কিন্তু সেই আন্দোলন অতন্ড গোষ্ঠীর আন্দোলনের নয়, আন্দোলনের পরবর্তী পর্যায়ে কবি শক্তিপদ ব্রহ্মচারী কবিতা লিখেছেন 19শে মে নিয়ে, অনেক পরে, 1985-র পরে। আমাদের প্রিয় আরেকজন কবি করুণারঞ্জন ভট্টাচার্য, তিনিও কবিতা লিখেছেন 19শে মে নিয়ে, অনেক অনেক পরে। তো সেই সময় কিন্তু কেউ লিখেননি। 1980-তে গণতান্ত্রিক লেখক সংস্থা যারা কর্মকর্তা ছিলেন দিগ্বিজয় পাল, ওনার প্রচেষ্টাই বলতে পারেন, আমাদের সমকাল প্রকাশ হতো, সেখানে অনেকে কবিতা লিখছে 19শে মে নিয়ে, অনেকে লিখেছেন। আরেকজন কবি বিজয় ভট্টাচার্য, বিজয়দার কবিতা 19শে মে, সেটা একটা অমর। আমাদের 19শে মে নিয়ে যেসব গর্ব করার বিষয় আছে কবিতার বিষয়ে, সেখানে বিজয়দার কবিতা, বা আরও অনেকেই আছেন এরকম, জসিমউদ্দিনদার কবিতা, জালালউদ্দিনদার কবিতা,
সেটা 19শে মে নিয়ে। তার মানে সাহিত্য আন্দোলন হয়তো একটা সময়ে কিছুজন কবি প্রকাশ হয়, কিন্তু সেই সময়টাকে সবে সঠিকভাবে ধরতে পারেনি, যেটা অতন্দ্যর ক্ষেত্রে হয়েছে। আমাদের অতন্দ্য নিয়ে আমরা আজকেও গর্ব করি, আগামীতেও করব। এবং অতন্দ্যর আন্দোলনের পরেই সাহিত্য আন্দোলন হয়নি বললে স্তম্ভিত হয়েছিল। তারপর 1980 ইংরাজিতে আবার একটা নূতন করে আবার একটা জাগরণ ঘটেছিল বরাক উপত্যকার সাহিত্য আন্দোলন। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে সাহিত্য ম্যাগাজিন গড়ে উঠেছিল। ছবিগুপ্তার মা নিষাদ, মা মহুয়া চৌধুরীর গণ আরসি, এদের প্রত্যেকটা লিটিল ম্যাগাজিন কে সামনে রেখে কিছু কিছু আড্ডা তৈরি হতো। বন্ধু আমাদের সেরকম আড্ডা, কিন্তু আমাদের এখানে শুধু কবি নয়, যারা সাহিত্য চর্চা করেন কিংবা করেন না, কিংবা পাঠক, কিংবা সাহিত্যের সঙ্গে কোনো যোগাযোগই নেই, তারাও আমাদের বন্ধু, তারাও আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে কাজ করেছেন। আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করি সাহিত্য ছাড়াও, সেগুলো। আচ্ছা, এখন আমি কবিতাতে যাচ্ছি, কবিতা পড়েই আবার চলে যাব, আমরা আবার আলোচনা করব। এবং আমার একটা ছোট কবিতা, যে কবিতা না পড়ে আমাকে গৌরব বলেছিল যেটা পড়ার জন্য, একদম অনুকবিতা। আমি কয়েকটা অনুকবিতা পড়ব, তারপরে আমি বড় কবি মানে একটু আরও 3-4টা কবিতা পড়ব। অভিমান। অভিমানে স্নাত আমি, আত্মদগ্ধে অম্লান, কম বেশি ভালোবাসি যারে, তারই সাথে অভিমান। আমার ধর্ম ছোঁয়াচে নয়, তুমি স্পর্শ করলেই নষ্ট হয়ে যাবে। আমার ধর্ম টুনকো নয়, নিজস্ব ধর্মে হাঁচে হাঁটি চলি খাই। আমার ধর্ম কাঁপে না কারো কথায়, আমার ধর্ম মানুষ মানুষ খুঁজে পায়। ভয় পাবে না, ধর্মেই আছি আমি, লিখে যাই শুধু কবিতা। আমার ধর্ম জীবন খুঁজে, গাই শুধু ভালোবাসার গান। এই সময়ের কবিতা, অর্থাৎ বিষাদের কবিতা। তারপরে আবার কয়েকটা প্রেমের কবিতা অবশ্যই পড়ব। মেঘদূত সেন, বাহ, মেঘদূত আজকাল খুব ভালো লিখে, আমার সৌভাগ্য এরকম। বিষাদের পর জীবনকে খুঁজতে এ শহরে, পার্কে পার্কে হাসপাতালে, এত মানুষের মৃত, কে নিয়ে যাবে এত লাশ? উড়ছে আকাশে শকুন, কে পূর্বে কার দেহ? বিষণ্ণ আকাশে একা, ভীষণ একা। কোথাকার একটা ভয়ের খাকা করা সময়ে 1 ইঞ্চি জায়গা নিয়ে পাশের বাড়ির সাথে মামলা মকদ্দমা, কোর্ট বসেনি অনেক দিন। পাশের বাড়ির কে কে আছে? একা কুম্ভের মতো বিশাল বাড়ি জুড়ে আছি। ওই সেদিনও বাজারে 1 বোতল মদের জন্য রাজনীতিক জায়গা দখলে খুন হলো যারা, সবাই মানুষ ছিল, মৃতের সবার নাম সেঁটে দিল দলে দলে। এত কিছুর পরও যুদ্ধ হবে দখলদারির, ইতিহাস টেনে এনে আরও এক ইতিহাস লেখা হবে। সময়ের এই অস্ত্রোপচারে দূরের থেকে শোনা যাচ্ছে আমি আছি বেঁচে। ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার, বেঁচে আছি বেঁচে আছি, ওই পাড়ায় থেকে ওই পাড়ার শব্দ ভেসে আসছে, বেঁচে আছি। সমস্ত শহর জুড়ে জনা কয়েক মানুষ প্রতিদিন সকালে বলে যায় চিৎকার করে, বেঁচে আছি। শিকা, ধন্যবাদ। শিকারও কবিতা আমরা শুনবো। শিকা রায় কবিতা লিখে, আমি এই সময় নিয়ে আমার একটা ছোট্ট কবিতা আছে, অনুকবিতা, সেটাও পড়ছি। এই যে যুদ্ধ নিজেকে একা করার, একা থাকা, একা ভাবা, একা থেকে থেকে
একদিন জয়ের কাছে আসা, কারণ আমাদের জয় করতেই হবে। সে করোনা জয় হই হোক, আমাদের যে যুদ্ধ, আমরা সবসময় যুদ্ধ করি, সেই যুদ্ধতে সে জীবন যুদ্ধেই বলুন আর এই বর্তমানের করোনা যুদ্ধ, সব যুদ্ধতেই আমাদের জয় করে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আমার আরও এক দুইটা ছোট ছোট অনুকবিতা আমি পড়ছি। এই সময়ের পারফেক্ট কবিতা। আচ্ছা, ঘুম আর মৃত্যু পাশাপাশি চলে শব্দহীন। ঘুম আনে স্বপ্ন, মৃত্যু আনে নিস্তব্ধতা। এক একটা সম্পর্ক আমার কাছে এক একটা কবিতা, আর এক একটা বন্ধু। দুঃস্বপ্নের রাত কেবল অস্বীকারের পালা বদল। সারা জীবনে আমি দুটি ছবি এঁকেছি, একটা সুখের আর একটা অসুখের। কবে জানি যুদ্ধের আগুন দেখেছি, কবে জানি থেমে গেছে তাপ। সমস্ত খেলার পর আরও একটা খেলা থেকে যায়, নিস্তব্ধতার ছাপ। এটা এটা আমার একটা পর্ব নাকি তোমার গলায় শুনবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমরা অনিপু, আমাদের বাংলাদেশের কবি নিপু আমাদের সঙ্গে দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে কবিতা লিখেছে। আমরা একসঙ্গে অনেক দিন আমরা উম, মজা করে সবাই কবিতা পাঠ করতাম, কবিতা লিখতাম। বিভিন্ন আমাদের বন্ধু, আমি এখানে পুরনো বন্ধুগুলো নিয়ে এসেছি। অনেকটা বন্ধু আছে এখানে, এখানে আছে নিপুর কবিতা আছে, গৌরবে অনেকের কবিতাই আছে। বা আমার রূপরাজ স্যার বললেন, বাহ, ঘুম আর মৃত্যু দারুণ আছে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে আমার আসলে, আচ্ছা আমার একটা, এই কবিতাটা নিপুদেরকে বা অনেককেই শোনানো হয় না, রূপরাজ তারা হয়তো বা শুনেছেন কি যায় না। আমারই গল্প বলা, তোমার জন, এটা একটা আমার মনীষা, অর্থাৎ মনীষা সিরিজের কবিতা। আমার এখানে বন্ধুরা আছেন, আগে আমি বন্ধুর গ্রুপে আমি আমারই গল্প বলে। তোমার জন্য বৃষ্টি এনেছি রাতের খেলায়, এখন সব মরীচিকা, তবু স্বপ্ন আসার। গড় বেঁধেছি ঘর ভেঙেছি দিন রাতের দুষ্টুমিতে, রথের মেলা দেখেছি খুঁজেছি কিশোর বেলা। তোমার জন্য ডুব সাঁতারে সকালবেলা কত খেলা, গড় বুনেছি স্বপ্নে স্বপ্নে সিটি মাঠ থেকে কফি হাউসে সন্ধ্যাবেলা। এখন না হয় ভাঙতে পারি মধ্যরাতের প্রেম প্রেম খেলা, গোপন তো আজ কিছুই নয়, এ যে নীরব জীবনভর আমারই গল্প বলা। আমাদের শহরে, আমাদের শহর শিলচরকে নিয়ে কবির শহর বলা হতো। আমি সেই কবির শহরকে নিয়ে আমার একটা কবিতা ছিল, ছোট কবিতা, সেটাই আমি পড়ছি। কবি হাঁটেন একা একা মধ্যরাতে, শহর শিলচর ঘুমিয়ে আছে গভীর ঘুমে, কয়েকটা ষাঁড় মেয়েও ঘুরছে, আর শ্বাসের শব্দ শহর জুড়ে। কত হিংসা, ঈর্ষা, লোভ, লালসা, ভালোবাসা ঘুমিয়ে আছে। শান্ত পায়ে হেঁটে যাচ্ছেন কবি, একা একা, পায়ে পায়ে শিকল ছিঁড়ে এক ভোরের প্রতীক্ষায়। কথাগুলো আমরা পড়বো, পড়ার সুযোগ পাবো। মনীষা তো পড়বই, এবং এই সঙ্গে আমাদের যে বরাক উপত্যকার আমি কবিতাগুলোও খুঁজছি, তারই সঙ্গে সঙ্গে আমার কিছু পুরানা বন্ধুর কিছু কবিতা, আমি পুরানা পুরানা কবিতা বলবো এবং পড়ব, এবং কিভাবে করা যায় সেটা নিয়ে। দেখুন, আজকের এই যে সময়ে
আমাদের একটা বন্ধু সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আমি ইচ্ছা করে সবাইকে দেখাচ্ছি। সেখানে আমাদের পুরানো বন্ধুরা নতুন বন্ধুদের আহ, এই সংখ্যাগুলো আমার কাছে আছে। আমি এখান থেকে আমি আরও এক দুটা নিজের কবিতা পড়ে তারপরে বাকিদের কবিতা একটু একটু করে পড়ব। আমার একটা অনেক পুরনো কবিতা, সেটা আমি পড়ছি আমার অভিমান বই থেকে। নিরুদ্দেশ প্রাপ্তির খোঁজে। অনামিকা হারিয়ে গেছে, এখন আমার মধ্য বয়স। আজ অনেক দিন কোনো সংবাদ নেই, অনামিকা হারিয়ে গেছে। কেউ খুঁজে আনে প্রিয় অনামিকার মুখ, তাই নিরুদ্দেশ প্রাপ্তির খুঁজে কোনো এক নামজাদা পত্রিকায় বিজ্ঞাপন জোড়াবো। তবু কোনো সন্ধান না এলে আমার ঘোষণা হবে লক্ষ টাকা পুরস্কার। অনেক দিন হলো কোনো খুঁজে নেই, দিনের পর দিন দুশ্চিন্তা বুকের ভেতর। আমার কৈশোর অনামিকা মুখের ছবি, কৈশোর কেটে গেছে সময়ের পরীক্ষায়। নাগিনীর মতো ছুবল দিয়ে সময় যাচ্ছে, এদিকে আজও কোনো সংবাদ নেই। ও কেমন আছে, সুস্থ নাকি, কি যে এক সময়। হারিয়ে যাচ্ছে কত মুখ, কত চেনা জানা পথ। দীর্ঘদিন ধরে কোনো খবর নেই, তাই আজ মনে হচ্ছে অনেক কিছুর মতো অনামিকা হারিয়ে যাবে। অনামিকা আমার জীবনের সেতারের তারের মতো, সেই সুর আজ কোনো এক বায়বীয় স্তরে মিশে আছে। আমি এখন ছন্ন ছাড়া সুরের খুঁজে, বিষণ্ণ আকাশে ঝরতে পারে বৃষ্টি। নিষ্প্রদীপ ঘরে একা আমি, প্রতীক্ষায় যদি কোনো সন্ধান আসে। মাহাজির হোসেন চৌধুরী, থ্যাঙ্কস। আচ্ছা, হ্যাঁ, আমরা চন্ডিমাদিকে দেখতে পাচ্ছি এখানে আমাদের বন্ধুদের যে সাহিত্যের আড্ডা, সেই আড্ডাতে সেই সময় যারা নতুন নতুন বন্ধুরা ছিলেন, আমরা অনেক সময়ই আমরা আমাদের বিভিন্ন বন্ধুদেরকে পেয়েছি। আমরা মানে আজকে আমাদের এই সাহিত্যের আড্ডা শুরু হলো, আমরা চন্দ্রিমাদির একদিন কবিতা শুনবো এই লাইভে। আর চন্দ্রিমাদির যখন চন্দ্রিমাদি ওরা একটা ভালো কাজ করছেন, আমি সেই জন্য বলছি। চন্দ্রিমাদি তারা বিশেষ করে একটা কাজ করছেন নন্দিনী। বরাক উপত্যকায় বিশেষ করে মহিলার দ্বারা এরকম সাহিত্য, মহিলা পরিচালিত এক সাহিত্য পত্রিকা সংগঠন না, এখানে অনেক নন্দনও আছেন, কিন্তু যিনি সংস্থা প্রধান ওদের, অর্থাৎ চন্দ্রিমা দত্ত, ওদের যে চিন্তা ভাবনা ও সাহিত্যের আন্দোলন, ওদের আন্দোলনটা কিন্তু একটা অন্য একটা মাত্রা এনে দিয়েছে। তো ওই আমরা চন্দ্রিমাদি বলছেন আগে কোন কেন জানানো না কেন। আচ্ছা, আসলে কি হয়েছে, বিশেষ করে আমাদের বন্ধু গ্রুপে এটা গৌরব চক্রবর্তী সেটা অর্গানাইজ করেছে। আমাকে বলেছে আজকে থেকে শুরু হবে, এরপরে আমরা সবাই আসবো। তে তাই আমি এসে গেলাম, শুরু হয়ে গেল। তারপরে আমরা সবাইকে দেখবো, এখানে যারা লিখছেন কবি সাহিত্যিক সবাইকে আমরা পাবো এই লকডাউনের সময়ে, সবার কবিতা শুনবো। তে আসলে আমি সেইভাবে জানাইনি, কিন্তু দেখছি আমি আমার যারা প্রিয় বন্ধুরা সবাই একের পর এক আসছেন, দিদিরা, দাদারা বা ছোটো ভাইরা সবাই ধীরে ধীরে আসছেন, দেখছেন, যাচ্ছেন। এই যে এটা আসলে এই লকডাউনের সময়ে এটা কবিতা, অর্থাৎ কবিতা চর্চা নিয়ে একটু অন্তত একটু ভাবা, সেইটাই করছি চন্ডিমাদি। অর্থাৎ আমরা অতন্ড গোষ্ঠীর। আচ্ছা, শিকা লিখছে আমিও শুনবো শ্রদ্ধয়া চন্ডিমাদির কবিতা। হ্যাঁ, আমি চন্ডিমাদির কবিতাও পড়বো।
আসলে আমরা আমাদের যে বন্ধু সাহিত্যের আড্ডা, আমরা বন্ধু সাহিত্যে কিভাবে চলছিল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা এসব নিয়ে আলোচনা করছিলাম। আমাদের পুরনো বন্ধুদের কথাও আলোচনায় উঠে আসছে। আমরা একটা অনুষ্ঠান করেছিলাম গান্ধীবাগে। সেখানে বিভিন্ন বন্ধুরা আসছিলেন। বাংলাদেশের একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পীও এসেছিলেন আমাদের এখানে, অনিমেষ রায়চৌধুরী। এবং আমরা সেদিন বিভিন্ন পত্র পত্রিকা আমরা উদ্বোধন করেছিলাম বন্ধু। এবং এরপরেও আমরা বিশেষ করে আমরা দেখেছি আমাদের মুদ্রণ যেভাবে কাজ করেছে, তেরকম ইন্টারনেটেও আমাদের অনেক বন্ধুরার সংযোগে আমাদের সাহিত্য আড্ডাটা আরও জমজমাট ছিল। কিন্তু কোনো কারণে একটু কিছুদিন বন্ধ ছিল, আবার গৌরব শুরু করেছে। আর সুযোগে আমরা এই পিঙ্কিকেও আমরা পাচ্ছি। একসময় পিঙ্কি কিন্তু পিঙ্কি আজকে লিখছে, অনেক ভালো লিখে, কিন্তু সেই পিঙ্কি চন্দ্রানী সেই বন্ধুতে কিন্তু প্রচুর লিখেছে। এবং ও প্রায়ই বলে যে বন্ধু সাহিত্য গ্রুপে নাকি ওর সেই প্রকাশটা, হ্যাঁ, বন্ধু সাহিত্য গোষ্ঠীর থেকে ওর একটা আমাদের ইন্টারনেটের গ্রুপ থেকে ওর একটা বইও প্রকাশ হয়েছে। তে সব কিছু নিয়ে এই যে বলছিলাম যে বরাক উপত্যকায় দত্ত, তারা চন্দ্রিমা দত্ত এবং যারা আছেন আরও শর্মিলা দত্ত, মঞ্জুরি, হীরামণি, যারা আছেন তারা সবাই দুলনচাপা দাস পাল, ওরা এক সাহিত্যের আড্ডা তৈরি করেছেন। সেটাও একটা অন্যরকম, সেটা কিন্তু অন্য আড্ডা। এই যে বলছিলাম অতন্দ্র গোষ্ঠীর থেকে ওদের চিন্তাভাবনা, তা সেই সময় থেকে ওরা ভেঙে দিয়েছেন। কি ভেঙে দিয়েছেন? যে একটা নূতনত্ব আমাদের বরাক উপত্যকার মেয়েদেরকে, অর্থাৎ মেয়েদেরকে কিভাবে উৎসাহিত করে কলম ধরাতে হয়, সেটা চন্দ্রিমাদি তারা করেছেন। সেটাই ইতিহাস। সেটা কেউ লিখছে না, সেই অধ্যাপকরা লিখবেন না। কেন লিখবেন না? লিখবেন না এই কারণে, তারা তাদের এই যে সিলেবাসে বহির্ভূত, এবং সেই নতুন সিলেবাসে সেইগুলো সংযোজন করবেন না। আমি দেখেছি আমাদের এই উপত্যকার অনেক লেখা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় আর বিভিন্ন জায়গাতে পড়ানো হচ্ছে, কিন্তু আমাদেরকে এখানে হচ্ছে না। কেন হবে না? ওরা এই খবরগুলো ঠিক মতো রাখেন না। এই যাক, সেই সেই বিষয়ে অন্যদিন আলোচনা হবে আমাদের। তে উম, আমি আরেকটা কবিতা পড়ছি আমার। তোমার উপহার মৌতাত মহেশ্বর ঝলঝল করছে আমার বুক সেলফে। কত কবিতার বই জড়ো হয়েছে, জয় পড়েছ, কিনে নিয়েছ, বই দেওয়ার লুকোচুরি খেলা। আবাহন কতবার হয়েছে দেখা করার ঠিকানা, হাত বদল হয়েছে বইয়ের ব্যাগ, এত ভালোবাসার হে শহরের ছবি। অন্য এক শহর ছিল আমাদের, কফি হাউস প্রিয় কলকাতা, আর নন্দনে সিনেমা দেখা। বুবুর পথ নির্দেশে কলকাতায় কতবার পথ বদল, নির্দেশে পথ বদলায়, জীবন বদলায় না। হ্যাঁ, চন্ডিমাদির লিখছে ধুমধাম বলে দিচ্ছিস তো। হ্যাঁ, বলছি, সত্যটা তো বলতেই হবে। আমি প্রথম না, আসলে তুমি শুনোনি, আমরা অ্যাকচুয়ালি যখন আমি শুরু করেছিলাম আমাদের বন্ধুদের আড্ডা নিয়ে, তার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার সাহিত্যের যে ইতিহাসটা, সেই ইতিহাসের কথা, অর্থাৎ অতন্দ্র গোষ্ঠীর কথা, অতন্দ্র গোষ্ঠী 19 মের কবিতা লিখে না, সেই লিখেনি অনেক পরে, 1985-র পরে সে 19 মের কবিতা লেখা শুরু হয়েছে। সেই সব কথা বলেছি। কারণ আজকে আসলে একটু বলার মুডেই আছি, সেই সত্যি কথাগুলো বলে দিচ্ছি। অনেক সময় আমরা তো সবাই কিছু সময় বলি, কিছু বলি না, এরকম একটা ব্যাপার মধ্যে থাকি আমরা অনেক সময়। কিন্তু আজকে বলছি ইচ্ছা করেই, এগুলা বলা উচিত। কারণ তোমরা তো একটা সময়কে বহন করে নিয়ে যাচ্ছ। তোমাদের কথা তো আমাদের বলতেই হবে। আমি আর একটা ভালোবাসার বসন্তের কবিতা পড়ার চেষ্টা করি, ছোট কবিতা আমার। হ্যাঁ, আমাদের অনেক বন্ধুরা আছেন এখানে। বন্ধুদের মধ্যে নীলাদ্রির কবিতাও আছে, প্রদীপ্ত দাস, রত্নদীপ দেব, বিভিন্ন বন্ধুরা আছেন আমাদের এখানে। ওদের সবারই কবিতা আছে, আমরা দেখতে পাচ্ছি আমার সামনেই কিছু বন্ধু। আমি আরেকটা আমার কবিতা পড়ব।
আমার বাবা এখন, হ্যাঁ, চন্ডিমাদির লিখছে সত্য যাহা সত্য, সত্য যাহা সত্য, বাহ, সত্যি। আমার বাবা, বাবা শরীরে সাদা ধুতি আর নগুনে সকাল সন্ধ্যা পূজা করেন। বাবাকে দেখতে আর্য ঋষির মতো লাগে। অপূর্ব ভাবে পরিষ্কার বাংলা উচ্চারণে গান করেন, কথা বলেন, দেশের কথা, দশের কথা, মানুষের কথা, জীবনের কথা। কিভাবে নিঃস্ব হয়ে এদেশে এলেন, সময় বড় নিষ্ঠুর। জন্মের শহর চেনাপথঘাট ভেঙে এদেশে, তবুও তেমন দুঃখ নয়। আজকাল নির্বাক বাবা জাতীয়তার প্রশ্নে কঠিন হয়ে মাঝে মাঝে বলেন বাংলা আর বাঙালির কথা। কারণ আমাদের যে এখন সংকট, যে সংকটটা আমরা, করোনা হয়তো আমাদেরকে কিছুটা আমাদের অন্য সংকটগুলো ভুলিয়ে দিয়েছে। কারণ যখনই বড় কোনো সংকট আসে তখন আমরা ছোটো ছোটো সংকটগুলো ভুলে যাই। তো এই আমরা ভুলে যাচ্ছি, তাই আমাদের একটা ভালো হয়েছে আমরা এই ভুলে যাওয়াটায় আমরা কিছু আমরা ভুলে গেছি। খুব সুন্দর সুন্দর কবিতা। আচ্ছা, আরেকটা কবিতা পড়ছি, তারপরে আমি এখানকার অনেক কবিদের কবিতা পড়ব। এটা আমার বাড়ি কবিতা। বৃষ্টি পড়ছে এমন শীতে, তোমার বাড়ি কত দূরে, আর কত দূর ভিজে ভিজে হেঁটে যাব জ্যোৎস্না রাতে। এখন ভালোবাসা আকাশ গন্ধে বাসবে চোখ, জ্যোৎস্না মাখা তোমার ভালোবাসার মুখ। বৃষ্টি পড়ছে এমন শীতে, আমার লিগেছে কুজে দেশ, এভাবে আমরা আছি বেশ, আমরা আছি বেশ। একটা ঘুর কাটলেই দেখি আরো কয়েকটা ঘুর ধরে রেখেছে আমাকে। ঘুরের মাঝে ঘুর, শরীরের মাঝে মন, মনের মাঝে আরো কত ছোট বড় মন। ধন্যবাদ প্রদীপ্ত। কিছুদিন আগে আমি, আচ্ছা এখানে করছি, কিছুদিন আগে আমাদের শিলচরে এসেছিলেন তিস্টুপ পত্রিকার, এটা তিস্টুপ লিটল ম্যাগাজিন এই মুহূর্তে পশ্চিমবাংলার যে প্রথম সারি লিটল ম্যাগাজিনের মধ্যে একটা, সেই তিস্টুপে আমার কবিতা প্রকাশ হয়েছিল। আর এখানকার কবি চন্নিমা দত্তেরও কবিতা প্রকাশ হয়েছিল। আমি আমার কবিতা পড়েছি, এখন আমি অনেক কবিতাই পড়েছি। আমি এই তিস্টুপ থেকে চন্নিমাদির কবিতাটি আবৃত্তি করব। তার আগেই আমাদের বন্ধুর গৌরব চক্রবর্তীর একটা কবিতা আমি আবৃত্তি করছি। কিছু না বলা কথা, কিছু না বলা কথা মনের কারাগারে বন্দী। তোমাকে রোজ বলবো ভাবি, কিন্তু চেনা অচেনা অনুভূতির ভিড়ে শব্দ হারিয়ে যায়। তাই ভবঘুরে হয়ে পথ চলা, চেনা নম্বরের অপেক্ষায় বারবার মোবাইল দেখা, একটু পাশে বসবো তাই কত গল্প রচনা। এখন ফুল বড় সুন্দর, একটু ছুঁয়ে দেখার বাসনা, চোখেতে ভেসে উঠে আর কেউ নিঃশব্দে তা পড়ে যায়। তারপরে আমি পড়ছি চন্ডিমাদির একটা কবিতা, যেটা এই যে তিষ্টু পত্রিকা হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে যে কয়েকটা লিটল ম্যাগাজিন প্রকাশ হয় মানে বড় আকার নিয়ে, তার মধ্যে তিষ্টুপ একটা অন্যতম। সেখানে আমার দুটো কবিতা প্রকাশ হয়েছিল। আর এখানকার চন্ডিমাদির কবিতা, আমি চন্ডিমাদির কবিতার খুঁজে, আচ্ছা চন্ডিমাদির কবিতা খুঁজতে খুঁজতে আমি, হ্যাঁ চন্ডিমাদির কবিতাটা পেয়ে গেছি।
একটি বিনুদ্র রজনী ও চাঁদ, কি লিখব এই ভেবে যেদিন চলে যাচ্ছে, আমি সেখানে এঁকে রাখি কেবল আশ্রম ছবি, গাছ ও নদী, দুই একটা পাখিরও ছবি। আসলে সকল শেষে শূন্য জেগে তাকে বলে নিজেকে প্রভুত দিতে বুধ ও কথায়, মায়া বুনুন স্বপ্ন তাতিকে লালন পালন, প্রতিটি মানুষের এই গল্পই রয়ে যায়। তাই আমি নদী গাছ বাতাসের মুগ্ধ শিক্ষার্থী, প্রকৃত পাঠ নেই তবু জ্ঞানের পাশে অজ্ঞান জেগে থাকে যেন ময়াল কুণ্ডলী। একটি বিনুদ্র রজনী আমাকে বলে লিখে যাও সত্য আরো নির্জন জীবন, কুয়াশায় ভিজে যাওয়া প্রকৃতি দেখো কেমন সাধনামগ্ন। ইচ্ছার মৃত্যু শেষে অন্য আলোয় দেখি আমি এক সহজ বনালী পাখি, মোহমুক্ত উড়ালে প্রস্তুত, একটুকু সময় কেবল বাকি। বাহ, অপূর্ব কবিতা। আমি চন্ডিমাদির পড়লাম। তারপরে ভাল লাগলো চন্ডিমাদি। তারপরে আমাদের এখানে আমার একটা আমি একটা অন্য আরেকজন কবির কবিতা পড়ছি। কবির নাম হচ্ছে কবির নাম নীলাদ্রি ভট্টাচার্য। এই সময়ে ভালো কবিতা লিখছে যারা, তাদের মধ্যে একটা নাম নীলাদ্রি ভট্টাচার্য। ওনার কবিতা পড়ছি আমি। প্ল্যাটফর্মের কূলে আজ ওরই রাত যাবে, তারাগুলি মিটমিট হাসে, মেঘে ডাকা চাঁদও আসে, অমাবস্যা পূর্ণিমা নয়, তিমির অতিথি নয়, জ্যোৎস্না মায়াবী আলো নয়, আজ দাদাদের ইংস হাতে রাত নেমে আসবে, তাই সে ভাবছে বসে নুনা জলে স্নান ছেড়ে, বেদনার চেরা জামায় শরীর ডেকে, তুমি কোন নালায় বাসিয়ে দিলে সাঁতার কাটতে কাটতে জীবনের অনেকটা পাথর ভেঙে, এই রেল লাইনে দাদাদের ফাঁদে একা একা পহর গুনে, 12টা বছর পর আজ তোকে মনে পড়ে, যদি থাকতে পাশে উপহার দিতাম তোকে কত আঁচল বেঁধে। আসলে সব মানে খুব তাড়াহুড়ার মধ্যে আমি বসছি, সব কবিতা আমার সামনে নেই, তবে ভালো লাগছে। আর একটা এই সময়টা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের সময়। আমি আমার আর দুটো কবিতা পড়েই আজকের মতো আমার এই লাইভ ইয়েটা শেষ করছি। বিশ্বাস এবং অবিশ্বাস। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সেই শুনে আসা শ্রুতিমধুর বাক্যে আজকাল পীড়া হয়। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব কমে কমে জটিলতায় আকাশ থেকে নামে। কোথায় বিশ্বাসের দাঁড়িপাল্লা? অবিশ্বাসের আকাশ ছেয়েছে মন থেকে মনান্তরে, এখন জটিল থেকে সরল বাক্য বিন্যাস সহজতর হয়ে আসে, সন্দেহের আবৃত্তে দিন থেকে দিনান্তে। আমি আরেকটা কবিতা পড়ছি। এই করোনার সময়ে চন্নিমাদি শুনতে পাচ্ছ? পরিষ্কার না, আর যাই হোক, বুঝতে পারছি না আমি। অনুষ্ঠান আমাদের আজকে একটা কবিতা পড়েই অনুষ্ঠানটা শেষ করে দেবো। ভালো লাগছে সবাইকে দেখে, মজাও লাগছে, সব বন্ধুরা আছেন, বিশেষ করে কবি বন্ধুদেরকেও বেশি দেখতে পাচ্ছি। আমি আমার আরেকটা কবিতা পড়ছি, কারণ এই সময়ে আমার মনে হচ্ছে আমাদের শহর, আমাদের সময়, আমি এটা অনেক আগের লেখা কিন্তু মনে মিলে যাচ্ছে কোথাও জানি একটা।
আমি আমার প্রিয়তমার কথা বলছি। আমি আমার প্রিয়তমার কথা বলছি। আমি এক যুদ্ধ বিধ্বস্ত শহরের কথা বলছি। এক যুদ্ধ বিধ্বস্ত শহর থেকে জীবনের কথা বলছি। তোমায় দেখে বিবশ হয়ে পড়ছি। প্রিয় শহর, প্রিয় দেশ, যাকে ঘিরে আমার ছোটবেলা, কিশোর যৌবন। আজকাল মনে হয় যুদ্ধ হয়েছে শহরের বুকে, তবু প্রিয় দিনে দিনে প্রিয়তমা হয়ে ওঠে। আমার শহর ভুতুড়ে শহর, বন্ধ দরজা জানালা, তাচ্ছল্যের বুকে লেখা আছে এখন ভয়ঙ্কর বাজে সুরে। ঈশ্বর বুকে গড় করে প্রতিদিন যায় চিন্তাবিদ আর বুদ্ধিজীবীর দস্তাবেজ। এখন যুদ্ধ শেষের শহর, এখন যুদ্ধ শেষের পৃথিবী। আমার প্রিয়তমার মুখ লাল হয়ে আসে, এ কি শেষ বিকালের গান? তবু আমার প্রিয়তমা সুখে থাকো, সব অসুখ মুক্ত হয়ে উঠো, সব শ্রুতময় জীবন চলুক তোমার গতিময়তা। আমার প্রিয়তমা তুমি ভালো হয়ে উঠো এই কামনায়। নমস্কার, সবাইকে ধন্যবাদ। নিপু লিখছে তুহিন দাস, ওনাকে খুঁজে বের করা দরকার, কোথায় যেন হারিয়ে গেছে। হ্যাঁ, তুহিন দাসকে আমরা পাচ্ছি না। আশা করি তুহিন দাসের অনেক দিন পরে হচ্ছে তো, ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের বন্ধুরা। আবার সবাই আসবেন। তুহিন তুহিন দাস খুব ভালো কবিতা লিখেন, নিশ্চয়ই আমরা শুনবো। আমরা এখানে যারা বন্ধুরা আছেন সবাইকে বন্ধু গ্রুপে আমরা প্রতিদিন বিকালবেলা এরকম সময়ে বসবো। যারাই পড়তে চান বা আমরাও বলবো, বা নিজের থেকেও যদি কেউ বলতে যে পড়তে চান পড়ুন। আমরা সবাই মিলে সবার কবিতা শুনবো, আনন্দে সময় কাটাবো, এবং সবাইকে সবাইকে ভালো থাকুন। ভালো থাকার কথা বলছি, সবাই ঘরে থাকুন, ভালো থাকুন, কবিতায় থাকুন। কারণ যত বেশি কবিতায় থাকা যায় ততই আনন্দ। কারণ এই বিষাদময় সময়ে আমরা রোগমুক্ত পৃথিবীর স্বপ্নে বিভোর, সেখানে একমাত্র কবিতা। রাজনীতি কোনোদিন মানুষকে সেই মুক্তির পথ দেখাতে পারে না। কবিতা, সাহিত্য, সংস্কৃতি আসলে যে রাজনীতি, সেই রাজনীতি অর্থাৎ কবিতা সংস্কৃতি দিয়েই আমরা একটা নতুন আলো দেখব, সুস্থ পৃথিবী দেখব, এবং সেই তখনই আমরা আবার বন্ধুর সেই রকম আসর করব যেরকম আমরা করেছিলাম কিছুদিন আগেও বিশাল বড় করে। আপনার সেই রকম একটা আসর করব, গল্প পড়া হবে, কবিতা হবে, আমরা কাছাকাছি থেকে পড়ব। এখন একটু দূরে দূরে, এখন আমরা সবাই একটু দূরে দূরে, কিন্তু তা হলেও আমরা মনে সবার কাছাকাছি আমরা আছি। আমরা সবাই সবার মনে আছি, সবার ভালোবাসায় আছি। আর যেখানে কি গৌরব কি সুরা, আরও যে যে কোনো, হ্যাঁ, কবিতা, সাহিত্য, নাটক, যে কোনো বিষয়ে আমরা আলোচনা করব। কোনো বিষয় না আলোচনা দিয়ে যে কোনো, তো এখানে অনেকেই আছেন, আমরা দেখছি বিভিন্ন বিষয়ে আলোচনা করা যায়, আমরা সবাই যুক্ত হতে পারি। খুব ভালো আইডিয়া গৌরব। কারণ আমরা সবার সুস্থ থাকতে হবে, কারণ মানুষের জয়ই আসল জয়। আমরা জয় আসবে আমরা জানি, কারণ এই প্রথম পৃথিবীর কোনো ভাইরাসের মুখোমুখি হয়নি, এর আগে অনেকবার হয়েছে। সুতরাং আমরা কবিতার কথাই বেশি বলছি, কিন্তু আমাদের বিশ্বাস, আমি বিশ্বাস করি যারা কবিতা লিখে, হয়তো ব্যক্তিগতভাবে হয়তো অনেকের সঙ্গে অনেকের আজকের সময়ে হয়তো আমাদের দেখা হচ্ছে না, ইয়ে হচ্ছে না, কিন্তু আমরা কবিতায় একটা জায়গাতে সবাই সবার সঙ্গে একটা ঘনিষ্ঠতা আছে, সবাই একটা মনের মিল আছে, এই ওয়েভ লেংথ সবার সঙ্গে সবাই। এই যে একজন, আমি এখানে বসে কবিতা পড়ছি, হয়তো সাউথ আফ্রিকাতে হয়তো কোনো কবি বসে সেই সেই চিন্তা ভাবনায় কবিতা পড়ছেন বা লিখছেন। সুতরাং এটা কোনো বিষয়ই নেই। এই কবিতা আমরা এই যে এত সময় ধরে আমরা কবিতা পাঠ করলাম, রোগমুক্তির কথা বললাম, তো এই এবং আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার আগে আবারও বলছি যে আমরা যা চিন্তা ভাবনা করি, যে আমরা ভাবনা চিন্তা করি, সেই চিন্তা ভাবনাটাই ধীরে 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 কবিতায় উঠে আসে, এবং সেই কবিতা এবং সুষ্ঠু সংস্কৃতি আজকে আমাদেরকে জয়ের কথা বলছে, আমাদের আশার কথা বলছে, আমরা জিতব এই বিশ্বাস।
শুধু করোনা নয়, আমরা প্রত্যেকটা করোনা ভাইরাসের কথা নয়, বাকি সব জায়গায় চন্দ্রিমাদি ঠিক বলছেন। ঠিকই, আসলে আমাদের জয় আসবে, আমরা বিশ্বাস করি, এবং প্রতিটা দিকেই আমাদের জয় আসে। এবং ভাইরাসটা প্রথম নয়, এই ভাইরাসই প্রথম যে পৃথিবীতে আসছে এরকম নয়, আরও হাজার বছর ধরে এরকম বিভিন্ন ভাইরাস ছিল, আমরা সেখানেও জয় করেছি। এখন তো উন্নত বৈজ্ঞানিক চিন্তা, উন্নত বিজ্ঞান এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, আমরা সুতরাং সুতরাং আমরা জয় আসবেই। সেই সময় যদি আমরা, যখন হাতুড়ে ডাক্তাররা ছিলেন তখনও আমরা যদি সেই ভাইরাসগুলোকে জয় করতে পারি, তাহলে আজকে কেন করতে পারবো না? আজকে নিশ্চয়ই করব। সুতরাং আমরা সবাই একসঙ্গে, মনের দিক দিয়ে একসঙ্গে থেকেও, আলাদা আলাদাভাবে থেকে, ঘরে থেকে, সমস্ত রকম আহ, মুক্তির কথা ভেবে সবাই সুস্থ থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা হয়তো আসবো, এই বিশ্বাস, এবং আমরা নতুন পৃথিবী দেখব। আমার বিশ্বাস এই ভাইরাসের যুদ্ধের পরে যে পৃথিবীটা আসবে সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য হাত বাড়াচ্ছে। সেই যে হাত বাড়ানোর ব্যাপারটা আছে, সেই যে ভালোবাসার ব্যাপারটা আছে, করোনা ভাইরাসের পরের যে পৃথিবী সেটা একটা অন্যরকম পৃথিবী হবে। এবং রাজনীতি অর্থনৈতিকভাবে যদিও বিপর্যস্ত হবে, কিন্তু মানুষ দেখবেন অন্য একটা রাজনীতি তৈরি হবে, সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে, মানুষের ভালোবাসার ব্যাপার তৈরি হবে। সুতরাং আমার বিশ্বাস করোনার পরের যে পৃথিবী, সেই পৃথিবীকে আমরা আরও বেশি করে, আরও বেশি আমরা পাবো। চন্ডিমাদিল লিখছে যে বন্ধু দীর্ঘ জীবন লাভ করুক। হ্যাঁ, আমরা বন্ধুত্ব, দীর্ঘ জীবন বাঁচবে, এবং মানুষ মানুষের বন্ধুত্বের জয় হবে। হ্যাঁ, প্রদীপ্ত লিখছে গৌরব ফর দ্য ইনিশিয়েশন অফ সতল দাস, সুন্দর হয়েছে, লং লিভ বন্ধুত্ব। অ্যান্ড ঠিকই, অধ্যাপক প্রদীপ্ত দাস, কম্পিউটার সায়েন্স আসাম ইউনিভার্সিটি, বলছেন যে দীর্ঘজীবী বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব, এবং আমাদের বন্ধুত্বই দীর্ঘজীবী হবে, বাকি সব একদিন হারিয়ে যাবে। পৃথিবীর যত বড় কিছু হয়েছে ভালোবাসায় হয়েছে, যুদ্ধে হয়নি। তাই আমরা আবার ভালোবাসায় এখনের যে পরিস্থিতি কাটিয়ে উঠব, আমরা জয়লাভ করব। ধন্যবাদ সবাইকে, সবাইকে রইল আমার ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।